সমাজের চোখে তিনি একজন অতি সাধারণ মানুষ, যার বউ বাচ্চা নিয়ে সুন্দর একটা পরিবার রয়েছে। তিনি রাত আসলে হয়ে পড়েন একজন নারীলিপ্সু, পিশাচ, জানোয়ার। সমাজের বিধবা ও ডিভোর্সি নারীদের টার্গেট করে প্রথমে নিজের বিছানায় নিয়ে আসেন, এরপরে সুযোগ বুঝে নিজ হাতে নৃশংসভাবে তাদের হত্যা করেন। আর এই রহস্য মানুষের সন্ধানে নেমে পড়ে এক পুলিশ অফিসার। পুলিশটি কি ওই নিরীহ নারীদেরকে তাদের ন্যায় বিচার এনে দিতে পারবে? এরকমই এক শ্বাসরুদ্ধকর গল্প নিয়ে নির্মিত হয়েছে মেগাস্টার মামুথি অভিনীত ক্রাইম থ্রিলার সিনেমা কালাম কাভাল। সিনেমার শেষে বিরাট একটা চমক রয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে যারা এখনো নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি রেগুলার নতুন নতুন সব সিনেমার এক্সপ্লেন নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো চলুন আর দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে আমরা শুরু করি মেগাস্টার মামুথি অভিনীত ক্রাইম থ্রিলার সিনেমা কালাম কাভালের গল্প। সিনেমার শুরুতেই স্ট্যানলিকে দেখা যায় তার পরিবারের সাথে বসে টেলিভিশনে সিনেমা দেখতে। এই সময় স্ট্যানলির বস ফোন করলে সে সাইডে গিয়ে কথা বলে। এরপরে এসে স্ত্রীকে বলে, আমাকে কুমার স্যার জরুরিভাবে অফিসে ডেকেছেন, আমি ওনার সঙ্গে দেখা করে আসি। এই বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপরে স্ট্যানলিকে দেখা যায় তার গাড়িতে করে অন্য একটা মেয়ের সঙ্গে কোথাও যেন যেতে। স্ট্যানলি মেয়েটিকে বলে, তুমি আজকে আসবে এটা তো আমাকে আগে বললে না। মেয়েটি উত্তর দেয়, কালকে দীপু ঘরে থাকবে, তাই আজকেই তোমার সঙ্গে দেখা করতে আসলাম। স্ট্যানলি উত্তর দেয়, আমি লজ মালিকের সঙ্গে কথা বলেছিলাম আগামী সপ্তাহে আমাদের একটা রুম লাগবে, চলো গিয়ে দেখি আজকে রুম পাই কিনা। মেয়েটি প্রশ্ন করে, তুমি কি বাসা ভাড়ার জন্য খোঁজ করেছিলে? স্ট্যানলি বলে, হ্যাঁ খোঁজ করেছি, কিন্তু মন মতো বাসা মিলছে না, এই কারণে আজকে রাতটা আমাদেরকে লজেই থাকতে হবে। এরপরে প্রশ্ন করে, তুমি নিজের বাড়িতে চিঠি লিখে এসেছো তো? মেয়েটি উত্তর দেয়, হ্যাঁ দিয়ে এসেছি। আর তুমি দ্রুত আমাদের থাকার জন্য বাসা ম্যানেজ করো, এভাবে ভাসমান কতদিন ঘুরে বেড়াবো। এদের দুজনের কথা থেকে বোঝা যায় স্ট্যানলি তার দাম্পত্য জীবনে সুখী না, তাই সেই স্ত্রীকে ডিভোর্স দিতে চায়। অন্যদিকে মেয়েটি স্ট্যানলির সঙ্গে বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে এসেছে। এরপরে ওরা দুজন লজে গিয়ে একান্তে সময় কাটাতে থাকে। মেয়েটি বলে, বাবু মারা যাওয়ার পরে আমি ভেবেছিলাম হয়তো আর কখনো বিয়েই করব না, কিন্তু তোমাকে দেখার পর আমি আমার সিদ্ধান্ত পাল্টে ফেলেছি। এই সময় ওরা টিভিতে একটা নিউজ দেখছিল। নিউজে বলা হচ্ছিল এক ভাই তার সম্পত্তি দখল করার জন্য আপন ভাইকে মেরে ফেলেছে। এটা দেখে মেয়েটি বলে, মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে যে সম্পত্তির জন্য নিজের মায়ের পেটের ভাইকে খুন করে ফেলে। স্ট্যানলি উত্তর দেয়, পৃথিবীতে কত রকমের মানুষ রয়েছে, আর নিজের স্বার্থের জন্য সবাই তার খোলস ছেড়ে বেরিয়ে আসে। এটা শুনে মেয়েটি প্রশ্ন করে, তুমিও কি কখনো এরকম করেছো? তখন স্ট্যানলি বলে, হ্যাঁ আমি কত মানুষকে মেরেছি। এটা শুনে মেয়েটি হেসে ফেলে আর বলে, তুমি আর মানুষ মারা কখনো এক হতে পারে? মশা মাছি মেরে এসে আমাকে মানুষ মারার গল্প শোনাচ্ছ। তখন স্ট্যানলি বলে, দেখো আমার স্ত্রী অনিতা অনেক সুন্দরী এবং মানুষ হিসেবে অনেক ভালো, আবার আমার সন্তানদেরকেও আমি অনেক ভালোবাসি। আমি যে গাড়িটা ব্যবহার করি এটাও যৌতুক হিসেবে পেয়েছিলাম। দেখো আমার কত সুন্দর পরিপূর্ণ একটা জীবন, তারপরেও সেগুলো ছেড়ে আমি তোমার কাছে এসেছি, কারণ তোমাকে আমি সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি এবং কখনোই ছাড়তে পারবো না। তখন মেয়েটি বলে, যদি কখনো আমাকে ছেড়ে দেওয়ার ইচ্ছা হয় তাহলে এমনি ছেড়ে দিও, জানে মেরে ফেলো না, কারণ আমি আমার নিজের জীবনকে অনেক বেশি ভালোবাসি। তখন স্ট্যানলি বলে, তুমি যদি এমনি চলে যাও তাহলে তো আর তোমাকে মেরে আমি মজা পাবো না। মেয়েটি উত্তর দেয়, মানুষ মেরে আবার মজা পাওয়া যায় নাকি? স্ট্যানলি বলে, কেন তুমি মশা মাছি মেরে মজা পাও না? অথবা ধরো তুমি একটা বড় সাপ মারলে, তাহলে কি মজা পাবে না? যত বড় প্রাণী মারবে তত বেশি মজা পাবে, আর মানুষ মারার যে মজা এটা পৃথিবীর অন্য কোনো জন্তু জানোয়ার মেরে পাওয়া যায় না। স্ট্যানলির এসব অদ্ভুত ব্যাখ্যা শুনে মেয়েটি অনেক মজা পেতে থাকে, ভাবে হয়তোবা স্ট্যানলি ওকে খামোখা ভয় দেখানোর চেষ্টা করছে। এজন্য ও প্রশ্ন করে, তাহলে কি তুমি আমাকে এখন মারতে চলেছো? স্ট্যানলি উত্তর দেয়, হ্যাঁ আমি তো তোমাকে এখন মারতেই যাচ্ছি। মেয়েটি হাসতে হাসতে উত্তর দেয়, তা তুমি আমাকে কিভাবে মারবে? স্ট্যানলি তখন পাশ থেকে একটা ফিতা নিয়ে মেয়েটির গলায় পেঁচিয়ে বলে, ঠিক এইভাবেই মারবো। স্ট্যানলির অদ্ভুত কথা আর এই কাজ দেখে মেয়েটি এখনো ভাবে হয়তোবা সে ইয়ার্কি করছে, কিন্তু দেখতে দেখতেই স্ট্যানলি সত্যি সত্যি ফিতাটি মেয়েটির গলায় জড়িয়ে ফেলে এবং এক পর্যায়ে ওকে শ্বাসরুদ্ধ করে খতম করে ফেলে। এরপরে স্ট্যানলি একটা বড় ব্যাগে করে মেয়েটির ডেড বডি নিয়ে গাড়িতে করে কোথাও নিয়ে চলে যায় এবং সেটা পুঁতে ফেলে। 2012 সাল এক ব্যক্তি তিরুবনন্তপুরম থানার এসিপির কাছে এসে সেখানে ঘটে যাওয়া দাঙ্গা হাঙ্গামার ব্যাপারে প্রশ্ন করতে থাকে। এসিপি উত্তর দেয়, এই সকল দাঙ্গা হাঙ্গামা তো অনেকদিন আগেই শেষ হয়ে গিয়েছে, তাই এ সম্পর্কে বিশেষভাবে বলার মতো তেমন কিছু নেই। লোকটি বলে, আমার কাছে তথ্য আছে, এখানে আবারও দাঙ্গা হাঙ্গামা
হাঙ্গামা হতে পারে। এসিপি বলে, ভয়ের কিছু নেই, পুরো এরিয়া আমাদের কন্ট্রোলে আছে, এখানে এরকম কোনো ঘটনাই আর ঘটবে না। এক স্পেশাল পুলিশ অফিসার এই কেসটা হ্যান্ডেল করছে আর তার উপর আমার পুরো আস্থা আছে। এরপরে জয়কৃষ্ণ নামে একজন স্পেশাল পুলিশ অফিসারকে দেখা যায়, যিনি এই দাঙ্গার ইস্যুটা সমাধানের জন্য এসেছেন। জয়কৃষ্ণ জয়েন করার পরপরই লোকাল একটা পুলিশ স্টেশনে যায় এবং দাঙ্গার বিষয়ে পুলিশকে প্রশ্ন করতে থাকে। ওই থানার ওসি প্রথমে জয়কৃষ্ণকে একজন সাধারণ কোনো রিপোর্টার হিসেবে মনে করেছিল, তাই ওকে প্রথমে অবজ্ঞা করতে থাকে। এরপরে জয়কৃষ্ণ যখন তার নিজের পরিচয় জানায়, তখন পুলিশটি নিজের ভুল বুঝতে পারে এবং জয়কৃষ্ণকে সমস্ত বিষয় খুলে বলে। ওসি বলতে থাকে, এখানে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছে মূলত 3 ব্যক্তিকে কেন্দ্র করে, বিমল, ওর বোন আর ইউসুফ নামে একজন। বিমল ছিল হিন্দু ধর্মের আর ইউসুফ ছিল মুসলিম। তো একদিন বিমলের বোন কারো সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়। বিমল কোনো একটা সূত্রে জানতে পারে তার বোন ইউসুফের সঙ্গে পালিয়ে গিয়েছে। বিমল পেশায় ছিল একজন আর্মি। বোনের এই খবর পাওয়া মাত্রই সে ছুটি নিয়ে বাড়িতে আসে এবং স্থানীয় কিছু গুন্ডাদেরকে নিয়ে ইউসুফের বাড়িতে হামলা করে। এ সময় ইউসুফ আবার তখন বাড়িতে ছিল না। এই বিষয়টা সে যখন জানতে পারে যে বিমল ওর বাড়িতে হামলা করেছে, ইউসুফও তখন তার বন্ধুদেরকে সাথে নিয়ে বিমলের বাড়িতে গিয়ে হামলা করে। এখান থেকেই গ্রামে গ্যাঞ্জামের সূত্রপাত। এটা গিয়ে একসময় বিরাট আকৃতির সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ নেয়। কিন্তু আসল সত্যিটা হচ্ছে, ইউসুফও জানে না বিমলের বোন আসলে কার সঙ্গে পালিয়েছে। এরপরে জয়কৃষ্ণ ওসির কাছ থেকে কেসের ডিটেইল নিয়ে সম্পৃক্ত ছিল প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। সবাই ওকে যার যার নিজের দিক থেকে কাহিনী বলা শুরু করে। এক পূজারি জানায়, আমি নিজে ইউসুফকে বিমলের বোনের সঙ্গে পালিয়ে যেতে দেখেছি। জয়কৃষ্ণ তখন ওকে জেরা করা শুরু করলে পূজারিটি জানায়, আসলে আমি ফেস দেখিনি, তবে সাইড থেকে দেখে মনে হয়েছে ওটা ইউসুফই ছিল। সবার কথা শুনে জয়কৃষ্ণ শিওর হয় বিমলের বোন আসলে অন্য কারোর সঙ্গে পালিয়েছে, ইউসুফ এর সঙ্গে জড়িত নাই। আর ওসি বলে, স্যার আমি বিমলের বোনের নাম্বার সাইবার সেলে দিয়েছি, ওখান থেকে কোনো তথ্য আসলে সঙ্গে সঙ্গে ওরা আপনাকে জানাবে। এরপরে জয়কৃষ্ণ বিমলের বাড়িতে যায় আর ওকে বোঝায়, তোমার বোন আসলে ইউসুফের সঙ্গে পালায়নি, অন্য কেউ এর সঙ্গে জড়িত। ওর নাম্বার আমরা ট্র্যাক করেছি, ওর লোকেশন তামিলনাড়ুতে দেখাচ্ছে। তো তোমরা এখন অযথা কোনো ঝামেলা পাকিও না, আমি এই রহস্য উদ্ঘাটন করেই ছাড়বো। বিমল তখন ওর বন্ধুদের গিয়ে বলে, আমরা যে কোনো মূল্যে ওই কালপ্রিটকে খুঁজে বের করবই। ঠিক তখনই পুলিশের একজন বিমলের গ্যাংয়ের একজনকে ফোন দিয়ে বলে, পুলিশ ওই লোকটির সন্ধান পেয়েছে। বিমল আর তার বন্ধুরা তখন সিদ্ধান্ত নেয়, পুলিশ যাওয়ার আগে আমরা ওখানে গিয়ে পৌঁছাবো এবং পাকড়াও করব। এরপরে ওরা দ্রুত বেগে গাড়ি চালিয়ে তামিলনাড়ুর একটা গ্রামে যায়। ওখানে গিয়ে এক ব্যক্তিকে ওরা সন্দেহ করে আর মনে করে বোনকে সম্ভবত এই ভাগিয়ে নিয়ে গিয়েছে। এরপরে ওরা ওই লোকটিকে গাড়ি দিয়ে পিছন থেকে মেরে দেয় এবং নির্জন একটা স্থানে তুলে নিয়ে যায় এবং ওকে ব্যাপক মারধর করতে থাকে আর জিজ্ঞাসা করে, বল আমার বোন কোথায়। আচমকা এই আক্রমণ আর প্রশ্ন শুনে তো লোকটা ভেবাচেকা খেয়ে যায়। উল্টা প্রশ্ন করে, আপনারা কারা, কেন আমাকে মারছেন আর কার বোনের কথা বলছেন, আমি তো কিছু বুঝতে পারছি না। কিন্তু বিমলরা ওর কোনো কথাই শোনে না। বিমল ওর বন্ধুদেরকে নিয়ে লোকটাকে ব্যাপক মারধর করতে থাকে আর বোনের কথা জিজ্ঞেস করতে থাকে। ঠিক তখনই জয়কৃষ্ণ তার পুলিশ টিম নিয়ে সেখানে পৌঁছে যায়। পুলিশ দেখে বিমল লোকটিকে ফেলে ওর বন্ধুদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ লোকটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরপরে জয়কৃষ্ণ ওকে বিমলের বোনের ছবি দেখিয়ে বলে, তুমি কি এই মেয়েটিকে চিনো? লোকটি বলে, স্যার এই মেয়েটিকে আমি জীবনেও কোথাও দেখিনি, ওই গুন্ডাগুলোও এই ছবি দেখিয়েই আমাকে মারধর করেছে। জয়কৃষ্ণ তখন একটা ফোন নাম্বার দেখিয়ে বলে, এই নাম্বার তো তোর নামে রেজিস্ট্রেশন করা দেখাচ্ছে। লোকটি বলে, স্যার এটা আমার নাম্বার নয়, এটা আমার এক কাজিনের নাম্বার, সেও 7-8 মাস আগে একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে, ওর নাম ছিল সেলভি। হঠাৎ করে সে একেবারে উধাও হয়ে গিয়েছে, কোথায় গিয়েছে কেউ জানে না, এখনো তার খোঁজ পাওয়া যায়নি। জয়কৃষ্ণ এবার সেলভির ব্যাপারে খোঁজখবর নেওয়া শুরু করে। লোকাল থানায় গিয়ে জয়কৃষ্ণ সেলভির ব্যাপারে প্রশ্ন করলে ওসি জানায়, ছেলেটি যা বলেছে সব সত্যি। 7-8 মাস আগে সেলভি বাড়িতে একটা লেটার দিয়ে কার সঙ্গে যেন বেরিয়ে গিয়েছে আর ওর কোনো খোঁজ পাওয়া যায়নি। চিঠিতে সেলভি লিখেছিল, আমি যাকে ভালোবাসি তার সঙ্গে বাড়ি থেকে চলে যাচ্ছি, তোমরা আমাকে খোঁজ করার চেষ্টা করবে না। এরপর থেকে সেলভি ও সেই ছেলে দুজনেরই ফোন নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে। মেয়েটি ছিল সাবালিকা, নিজের ইচ্ছাতেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে আর এই কারণেই মানসম্মানের ভয়ে সেলভির পরিবার থানাতেও কোনো অভিযোগ দায়ের করেনি। আর আমরাও কিছুদিন অনুসন্ধান করে এরপরে হাল ছেড়ে দিয়েছি। জয়কৃষ্ণ তখন সেলভি যার সঙ্গে পালিয়েছে সেই ছেলেটির ফোন নাম্বার চায়। ওসি বলে, স্যার আমরা অনুসন্ধান করে ওর যে ঠিকানা পেয়েছি সেটা একটা ফেক অ্যাড্রেস। তবুও জয়কৃষ্ণ কনফার্ম হওয়ার জন্য ওই ছেলেটির ঠিকানাতে যায়। ওখানে গিয়ে জানতে পারে ওই সিম কার্ড আর ঠিকানাটি সিন্ধু নামে একটা মেয়ের। সিন্ধুর মা জানায়, আমার মেয়ে 1 বছর আগে কোনো একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে, কার সঙ্গে পালিয়েছে, কোথায় গিয়েছে আমরা এই ব্যাপারে কিছুই জানি না।
এরপরে জয়কৃষ্ণ থানায় এসে এসিবির কাছে এই কেসের পুরো ডিটেল ব্যাখ্যা করে। একটা মেয়ে কোনো একজন ব্যক্তির সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। এখন পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারে মেয়েটি যে ব্যক্তির সঙ্গে পালিয়েছে ওই ব্যক্তির ব্যবহৃত ফোন নাম্বার আসলে একটা মেয়ের। এরপরে পুলিশ যখন ওই নাম্বারের সন্ধান করতে গিয়ে মেয়ের বাড়িতে যায়, জানতে পারে মেয়েটিও একটি ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে। এরপরে ওই মেয়ের ব্যাপারে যখন ইনভেস্টিগেশন শুরু হয় তখন দেখা যায় ওই মেয়েটির সঙ্গে পালিয়ে যাওয়া ব্যক্তির ফোন নাম্বারটি আসলে তার নামে নয়, অন্য আরেকটি মেয়ের নামে রেজিস্ট্রেশন করা এবং সেও একটা ছেলের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। আর এভাবেই একটা লুপহোলের মতো ঘটনা পুনরাবৃত্তি করতে থাকে। এই মেয়েগুলো কোথায় আছে, কার সঙ্গে পালিয়ে গিয়েছে এ ব্যাপারে কারোই কোনো ধারণা নেই, কেননা ওই মেয়েগুলো ছিল সাবালিকা। আর একটা বড় বিষয় হচ্ছে মেয়েগুলো ছিল হয় বিধবা অথবা ডিভোর্সি। এই কারণে পরিবারের লোকজনও অতটা গুরুত্বের সঙ্গে খোঁজ নেয়নি, মনে করেছে যেখানে থাকুক অন্তত যেন মেয়েটা ভালো থাকে। এই কারণেই পরিবারের লোকজন পুলিশের কাছে ওইভাবে গুরুত্বের সঙ্গে অভিযোগ করেনি, পুলিশও তাই বিষয়টা তদন্ত করেনি। এটা শুনে এসিপি প্রশ্ন করে, তোমার কি মনে হয় জয়কৃষ্ণ, এটা কোনো একজন ব্যক্তির কাজ নাকি এখানে পুরো একটা গ্যাং কাজ করছে? জয়কৃষ্ণ বলে, কেসগুলোর প্যাটার্ন দেখে মনে হচ্ছে এটা একজন ব্যক্তিরই কাজ। এসিপি তখন জয়কৃষ্ণকে নির্দেশ দেয়, তুমি খুব গুরুত্বের সঙ্গে কেসটি হ্যান্ডেল করো যেন এরপরে আর কোনো মেয়ে এ ধরনের ঘটনার শিকার না হয়। এরপরে একদিন ববি নামে এক জুয়েলারি দোকানদার স্ট্যানলির বাড়িতে আসে। ববি স্ট্যানলিকে বলে কিছু কাজের জন্য এক বোতল সাইনাইড দোকান থেকে সে বাড়িতে এনে রেখেছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে পাশের বাড়ির কুকুর সামান্য একটু সাইনাইড চাটে এবং সঙ্গে সঙ্গে কুকুরটির মৃত্যু হয়। এখন কুকুরের মালিক ববির উপরে কেস করে দিয়েছে, তাই ববি এ ব্যাপারে স্ট্যানলির কাছে সাহায্য চায়। ববির মুখ থেকে সাইনাইডের কথা শুনেই হঠাৎ করে স্ট্যানলির মাথায় একটা আইডিয়া আসে এবং কিছুক্ষণ ভেবে ববিকে বলে, আচ্ছা ঠিক আছে, আমি ওই কুকুর মালিকের সঙ্গে কথা বলে নেব। এরপরে সেই রাতেই ববি একটা কেমিক্যালের দোকানে গিয়ে কোন একটা জুয়েলারির ফেক লাইসেন্স দেখিয়ে সাইনাইড ক্রয় করে, কেননা জনসাধারণের কাছে সাইনাইড বিক্রি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। স্ট্যানলি এই সাইনাইডের পাওয়ার চেক করার জন্য কিছু খাবারের সঙ্গে মিশিয়ে রাস্তার পাশের এক ভিখারিকে খেতে দেয়। খাবার খাওয়ার একটু পরেই ভিখারিটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ঘটনা দেখে স্ট্যানলির মাথায় একটা চমৎকার আইডিয়া আসে। আসলে স্ট্যানলি এতদিন মেয়েদেরকে গলা টিপে বা জোর জবরদস্তি করে হত্যা করত। এখন সাইনাইডের ব্যবহার করার মাধ্যমে আগের মতো আর কষ্ট করতে হবে না, সহজেই মেয়েদেরকে মারা যাবে। পরদিন স্ট্যানলি একটা বিয়ের ঘটকের কাছে যায় আর গিয়ে বলে, আমি আমার বড় ভাইয়ের বিয়ের জন্য পাত্র খুঁজছি, তো আপনার কাছে ডিভোর্সি বা বিধবা এরকম কোনো মেয়ে আছে কিনা? ঘটকটি তখন ওর কাছে থাকা কয়েকটা মেয়ের ছবি দেখিয়ে স্ট্যানলিকে বলে, আপনি এই ছবিগুলোর মধ্যে থেকে আপনার ভাইকে দেখিয়ে কোনো একটা মেয়েকে পছন্দ হলে আমাকে এসে জানাবেন। ছবিগুলোর মধ্যে থেকে স্ট্যানলি একটা মেয়েকে পছন্দ করে এবং ঘটকের কাছ থেকে বিস্তারিত শুনে ওই মেয়েটির কর্মক্ষেত্রে যায়। মহিলাটা একটা বড় শপিং মলে সেলসম্যান হিসেবে কাজ করত। স্ট্যানলি প্রতিদিন ওই শপিং মলে গিয়ে এক সপ্তাহ পর্যন্ত মেয়েটিকে ফলো করে। স্ট্যানলির গতিবিধি মেয়েটিও লক্ষ্য করে এবং একদিন স্ট্যানলিকে ধরে ওকে ফলো করার কারণে বকাবকি করতে থাকে। তখন স্ট্যানলি ওকে ওর মনের কথা খুলে বলে। মহিলাকে বলে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, তবে মহিলাটি স্ট্যানলিকে নিয়ে তেমন সিরিয়াস ছিল না, তাই ওকে ইগনোর করে। এরপরে স্ট্যানলি ওর গাড়িতে করে একটা গোপন বাড়িতে আসে, কাগজে একটা মেয়ের স্কেচ আঁকায়। স্ট্যানলি যে মেয়েকে হত্যা করত নিজের ডায়েরিতে তার একটা স্কেচ আঁকাতো। এবার শপিং মলের সেলসম্যানের ছবিও স্কেচ করছে, হয়তোবা ওকেও সে হত্যা করে এসেছে। এরপরে পকেট থেকে মেয়েদের অনেকগুলো ছবি বের করে এর মধ্যে থেকে একজনকে তার পরবর্তী শিকার হিসেবে চিহ্নিত করে। স্ট্যানলির খুনের প্যাটার্নটা ছিল একটু ব্যতিক্রম। প্রথমে সে তার টার্গেট সেট করত, এরপরে মেয়েটিকে সপ্তাহ দুয়েক ফলো করত এবং ওর সামনে এমন ভাব করত যেন সে মেয়েটিকে প্রচন্ড ভালোবাসে। এরপরে আস্তে আস্তে ওই মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠ হতো এবং নিজের ব্যাপারে খুলে বলতো তার স্ত্রী মারা গিয়েছে, নয়তো তাদের ডিভোর্স হতে চলেছে। এভাবে সে তার নিজের দুঃখী পারিবারিক জীবনের গল্প শোনাতো। স্ট্যানলির মুখে তার গল্প শুনে মেয়েরা আস্তে আস্তে ওর প্রতি দুর্বল হয়ে যেত। এরপরে আস্তে আস্তে ওরা ঘনিষ্ঠ হলে স্ট্যানলি মেয়েটিকে নিয়ে কোনো একটা লজে গিয়ে রাত্রি যাপন করত। এভাবে এক সপ্তাহ রাত্রি যাপন করার পরে ওই সাইনাইড মিশ্রিত একটা ট্যাবলেট মেয়েটির হাতে দিত আর বলতো এটা প্রেগনেন্সি নষ্ট করার ওষুধ। আমাদের এই অবস্থায় বাচ্চা হলে বাচ্চাটির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে, এই কারণে আপাতত প্রেগনেন্সি রক্ষা করি, এরপরে বিয়ের পরে আমরা পরিকল্পনা করে বাচ্চা নেব। মেয়েটিও তাকে সরল মনে বিশ্বাস করত এবং ট্যাবলেটটি খেয়ে মেয়েটি মৃত্যুর কোলে ঢলে পড়ত। স্ট্যানলি মেয়েগুলোর মৃত্যুর স্থান বেছে নিত বিভিন্ন বাস টার্মিনালের পাবলিক টয়লেটগুলোকে। এভাবে স্ট্যানলি একের পর এক অসংখ্য মেয়েকে তার ফাঁদে ফেলে হত্যা করে। এদিকে
মিসিং মেয়েদের কেস সমাধান করার জন্য জয়কৃষ্ণ আদা জল খেয়ে মাঠে নেমেছে। একদিন জয়কৃষ্ণ ও আনন্দ একটা লোকের বাড়িতে যায়। লোকটির নাম ছিল বিজু। আসলে জয়কৃষ্ণ একটা নাম্বার ট্র্যাক করে এখানে এসেছে। বিজু নাম্বার দেখে বলে, স্যার এটা তো আমার মায়ের নাম্বার, কিছুদিন আগে মায়ের নাম্বারটি চুরি হয়ে গিয়েছে। জয়কৃষ্ণ প্রশ্ন করে, তোমার ফ্যামিলিতে কি কোনো মেয়ে নিখোঁজ হয়েছে? বিজু বলে, না স্যার, এরকম কোনো ঘটনা ঘটেনি। এরপরে জয়কৃষ্ণ এ যাবৎ পর্যন্ত যত মেয়ে নিখোঁজ হয়েছে তাদের প্রত্যেকের নাম্বার এক জায়গায় করে পুলিশের সাইবার সেলে দেয় সেগুলো ট্র্যাক করার জন্য। আসলে জয়কৃষ্ণ মেয়েদের মারার পরেই তাদের ফোন থেকে সিম সংগ্রহ করে এবং এক এক সময় এক এক সিম ব্যবহার করে তার নতুন টার্গেটের পিছনে ব্যবহার করে। এই কারণে জয়কৃষ্ণ সকল নাম্বারকে সাইবার সেলে দিল যেন এদের মধ্যে একটা অ্যাক্টিভ হলেই সেটাকে ফলো করা যায়। এরপরে জয়কৃষ্ণ এসিপিকে বলে, এই মিসিং কেসগুলা তামিলনাড়ু আর কেরালা এই দুই প্রদেশের মধ্যেই হচ্ছে, তাই আমরা যদি এই কেসে তামিলনাড়ুর কোনো পুলিশকে সম্পৃক্ত করি তাহলে আমাদের জন্য তদন্ত করা অনেক সহজ হবে। এসিপি জয়কৃষ্ণের এই প্রস্তাব গ্রহণ করে এবং সঙ্গে সঙ্গে তামিলনাড়ুর একজন পুলিশকে এই কেসে সম্পৃক্ত করে। অফিসারটি জয়কৃষ্ণের সঙ্গে দেখা করতে আসে। আর সবচেয়ে শকিং ব্যাপার এটাই যে এসিপি নিযুক্ত করা ওই পুলিশটি আর কেউ নয়, এই সমস্ত মেয়েদের হত্যাকারী স্ট্যানলি নিজেই। অর্থাৎ স্ট্যানলি নিজেও একজন পুলিশ অফিসার। ছোট্ট একটা ফ্ল্যাশব্যাকে দেখা যায় স্ট্যানলি এরকমই আরো একটা নতুন মেয়েকে তার প্রেমের জালে ফাঁসিয়েছে এবং ট্যাবলেটটি দিয়ে একটা বাস টার্মিনালের পাবলিক টয়লেটে পাঠিয়ে দেয়। পরদিন থেকে জয়কৃষ্ণ, আনন্দ ও স্ট্যানলি কেসটির তদন্তে বের হয়ে যায়। ওরা গাড়িতে বসে এই কেস সম্পর্কে আলোচনা করতে থাকে। জয়কৃষ্ণের কথা থেকে স্ট্যানলি জানতে পারে যে ওরা মিসিং মেয়েদের নাম্বারগুলো ট্র্যাকিং এর কাজ করছে। ভাগ্যক্রমে স্ট্যানলির কাছে আবার তখন একটা মিসিং মেয়ের মোবাইল ছিল, তাই সে একটু পরেই গাড়ি থেকে নেমে সেই ফোনটি ভেঙে ফেলে দেয়। কিছুক্ষণ পরে আনন্দ জয়কৃষ্ণকে ফোন দিয়ে বলে, স্যার, একটা মিসিং মেয়ের ফোন যেই বাস টার্মিনালের কাছে সুইচ অফ হয়েছিল সেই বাস টার্মিনালের পাবলিক টয়লেটে তার মৃতদেহ পাওয়া গিয়েছে। তবে পুলিশ এখনো তার পরিচয় শনাক্ত করতে পারেনি। জয়কৃষ্ণ নির্দেশ দেয়, যতগুলো মেয়ে মিসিং হয়েছে তাদের ছবি পাঠিয়ে ওদের মধ্যে থেকে ওকে শনাক্ত করার ব্যবস্থা করো। পুলিশ ছবিগুলোর সঙ্গে ডেড বডি মিলিয়ে পরিচয় শনাক্ত করতে পারে যে মেয়েটির নাম ছিল শাহানা। এরপরে জয়কৃষ্ণ পোস্টমর্টেম করা ডাক্তারের সঙ্গে কথা বললে ডাক্তার জানায় সায়ানাইডের কারণে মেয়েটির মৃত্যু হয়েছে। এদিকে স্ট্যানলিকে দেখা যায় তার গোপন ঘরে মেয়েটির স্কেচ আঁকতে। আসলে স্ট্যানলি এই কেসে এই কারণে সম্পৃক্ত হয়েছে সেজন্য পুলিশের পরবর্তী চাল সম্পর্কে জানতে পারে এবং নিজেকে রক্ষা করতে পারে। এরপরে জয়কৃষ্ণ এসিপির সঙ্গে দেখা করে বলে, স্যার, খুনিটি একটি সাইকো সিরিয়াল কিলার। এখন পর্যন্ত সে 11টি মেয়েকে তার জালে আটকে হত্যা করেছে। আমাদেরকে দ্রুত ওকে থামাতে হবে, নয়তো আরো অনেক নিরীহ নারী ওর শিকার হবে। পরদিন ফরেন্সিক ডাক্তার জয়কৃষ্ণ আর আনন্দকে ডাকে। ওরা গেলে ডাক্তার একটা ডেড বডির সাথে পাওয়া একটা স্যাম্পল দেখায়। স্যাম্পলটি ছিল একটা সেফটি পিন, আর এটি নর্মাল কোনো সেফটি পিন নয়। শুধুমাত্র পুলিশের লোকই এ ধরনের সেফটি পিন ব্যবহার করে নিজের পোশাকে নেমপ্লেট লাগানোর জন্য। তার মানে কি এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে একজন পুলিশ জড়িত? এরপরে জয়কৃষ্ণ ও আনন্দ তামিলনাড়ুর একটা থানাতে আসে এবং সেখানে কর্মরত সমস্ত পুলিশের ডিটেল সংগ্রহ করে। জয়কৃষ্ণ আনন্দকে নির্দেশ দেয়, তুমি এই পুলিশ অফিসারগুলোর নাম্বার ট্র্যাক করো, বিশেষ করে এই মেয়েগুলো যে এরিয়ায় মারা গিয়েছে তার আশেপাশে থাকা সবার লোকেশন ম্যাচ করে দেখো। তখনই পুলিশের সাইবার সেল থেকে একজন জয়কৃষ্ণকে ফোন দিয়ে বলে, এইমাত্র একটা নিখোঁজ মেয়ের ফোন চালু হলো। এই তথ্য পাওয়া মাত্রই জয়কৃষ্ণ, আনন্দ ও সাইবার টিমের ওই পুলিশকে সঙ্গে নিয়ে ওই লোকেশনের দিকে যেতে থাকে। ওরা একটা কলোনিতে গিয়ে পৌঁছায়। জয়কৃষ্ণ সে নাম্বারে ফোন দিলে একটা ঘরের মধ্যে থেকে রিং বেজে ওঠে। আসলে এই ঘরটি ছিল মনি নামের একজন পুলিশ কনস্টেবলের। ওরা ঘরটি তল্লাশি করা শুরু করে। বেডের নিচ থেকে ওই ফোনটি পাওয়া যায়। জয়কৃষ্ণের নির্দেশে ওই কনস্টেবলের স্ত্রী মনির নাম্বারে ফোন করে, কিন্তু তার নাম্বারটি তখন বন্ধ ছিল। ঠিক তখনই স্ট্যানলি ওই ঘরে প্রবেশ করে। আসলে স্ট্যানলিও এই কলোনিতেই বসবাস করে। জয়কৃষ্ণ তখন স্ট্যানলিকে বলে, এই ঘরে একটা নিখোঁজ মেয়ের ফোন পাওয়া গিয়েছে। নিখোঁজ ওই মেয়েদের হত্যা মামলায় আমি মনিকেই সন্দেহ করছি। স্ট্যানলি তখন বলে, স্যার, মনি আমার খুব ভালো বন্ধু, ওকে আমি অনেকদিন ধরে চিনি, ওর পক্ষে এমন কাজ করা সম্ভব না। সবচেয়ে শকিং ব্যাপার হলো মনিকে আজ সকালে স্ট্যানলি হত্যা করেছে, আর কেস ডাইভার্ট করার জন্য নিখোঁজ একটা মেয়ের ফোন মনির বিছানার নিচে লুকিয়ে রেখেছে। স্ট্যানলি তখন বলে, কি বলবো স্যার আপনাকে, মনি একদিকে আমার কলিগ, অন্যদিকে প্রতিবেশী। লোকাল কিছু গ্যাংয়ের সঙ্গে ওর উঠা বসা আছে। সম্ভবত এই অপরাধগুলো করে সে যখন থানা থেকে খবর পায় যে আপনি তার বাড়িতে আসছেন, তখন হয়তোবা লোকাল গ্যাংয়ের কেউ ওকে এলাকা থেকে সরিয়ে দিয়েছে। আমাদের পক্ষে ওকে খুঁজে পাওয়া একদমই কঠিন হয়ে যাবে। এটা শুনে জয়কৃষ্ণ তখন মনির বাড়ি থেকে হতাশ মনে থানায় ফিরে আসে এবং এসিপির সঙ্গে এই বিষয়ে কথা বলতে থাকে যে আমাদের সকল চেষ্টা, এত কষ্ট সব বৃথা গেল। হাতের কাছে পেয়েও আমরা অপরাধীকে খুঁজে পেলাম না। এসিপি তখন বলে, এটা নিয়ে আর অত টেনশন করে লাভ নেই, তুমি তো কেসটা সলভ করে ফেলেছো, এখন আপাতত এখান থেকে
রেস্ট নাও। জয়কৃষ্ণ তখন বলে, স্যার ও এখন এটাতে অ্যাডিক্টেড হয়ে গিয়েছে, ও কখনোই আন্ডারগ্রাউন্ড থাকতে পারবে না, অবশ্যই আবার নতুন কোনো শিকারের সন্ধানে সে বেরোবে। এই বলে ওর ছোটবেলার একটা গল্প বলা শুরু করে। ছোটবেলায় আমাদের বাড়িতে অনেক ইঁদুরের সমস্যা ছিল, সারা বাড়িতে ওরা বিভিন্ন আসবাবপত্র কাটা শুরু করে। ওদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ফাঁদ পাতা শুরু করি। প্রথমে ফাঁদে আটকানো ইঁদুরগুলোকে মারতে আমার একটু কষ্ট হচ্ছিল, তাই ছেড়ে দিতাম। তখন আস্তে আস্তে ওদের উপদ্রব বাড়তেই থাকে, তাই বাধ্য হয়ে ওদের একে একে মারা শুরু করি। এক সময় ইঁদুর মারা আমার কাছে কোনো বিষয় মনে হতো না, আর এভাবেই বাড়ির ইঁদুরের সমস্যা একদম দূর হয়ে যায়। কিন্তু তারপরে বাড়ি থেকে যখন একেবারে ইঁদুর বিনাশ হয়ে গেল, তখন কেন যেন মনে হতো আমি কিছু একটা মিস করছি। আসলে স্যার, মানুষের মধ্যে যেমন ড্রাগ অ্যাডিকশন আছে, সেক্স অ্যাডিকশন আছে, ঠিক তেমনই আর একটা অ্যাডিকশন থাকে, সেটা হলো কিলিং অ্যাডিকশন। সে সীমিত সময়ের জন্য গা ঢাকা দিলেও কখনোই তার এই কিলিং অ্যাডিকশন থেকে বের হতে পারবে না, এবং সে এক সময় না এক সময় আবারও নতুন শিকার করবেই। এসিপি তখন বলে, জয়কৃষ্ণ, বায়োলজিতে একটা থিওরি আছে, কুকুর বিড়ালের মতোই মানুষের মধ্যেও বিভিন্ন ধরনের প্রজাতি আছে। মানুষ বাহ্যিকভাবে দেখতে একই রকম হলেও তাদের আচার আচরণে অনেক ভিন্নতা থাকে। কিছু কিছু মানুষ জন্মের সঙ্গে সঙ্গে তার রক্তে হিংস্রতার স্বভাব নিয়ে জন্মায়, কিন্তু আমাদের সামাজিক পরিবেশ আর পারিবারিক বন্ধনের কারণে অনেকের এই হিংস্রতা প্রকাশ পায় না, সুপ্ত থেকে যায়। কিন্তু কখনো কখনো পরিস্থিতির কারণে একবার যদি তার এই আচরণ প্রকাশ পেয়ে যায়, সে এই বিষয়টা পূর্ণ এনজয় করা শুরু করে এবং আস্তে আস্তে সেটা তার চরিত্রে রূপান্তরিত করে। আর আমরা এই হিসেবে যদি মানিকে কালপিট হিসেবে ধরেও নেই, সে তো এই মুহূর্তে দেশ ছেড়ে পালিয়েছে। জয়কৃষ্ণ তখন বলে, আমি আপনার সঙ্গে একমত, তবে স্যার আমাদের এখনই হাল ছেড়ে দেওয়া উচিত না। কর্ণাটকা ও কেরালা প্রদেশের প্রতিটা টিভি চ্যানেল ও রেডিওতে তার সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে প্রচার করে দেওয়া হয়, যেন আর নতুন কোনো নারী ওর জালে না আটকাতে পারে। এসিপি তার কথায় সায় জানায় এবং প্রতিটা টিভি চ্যানেলে তার বিষয়ে প্রচার করা শুরু করে, এবং এসিপি জয়কৃষ্ণকে নতুন আর একটা কেসে ইনভলভ করে দেয়। তবে জয়কৃষ্ণ বলে, স্যার একই সঙ্গে মানির এই সিরিয়াল কিলিং এর কেসের প্রতিটা আপডেট যেন আমাকে জানানো হয়। এসিপি তার কথায় সায় জানায়। তখন ব্যাকগ্রাউন্ডে স্ট্যানলির গোপন সেই ঘরের বিভিন্ন ছবি দেখানো হয়, যে স্ট্যানলির দাদা ছিল একজন নামকরা শিকারী। দাদার সঙ্গে থাকতে থাকতে স্ট্যানলিও একজন ভালো শিকারীতে পরিণত হয় এবং প্রাণী শিকার করতে করতে একসময় যখন রাজ্য সরকার বন্যপ্রাণী শিকারের উপর নিষেধাজ্ঞা জারি করে, কিন্তু এদিকে তো স্ট্যানলির খুন করার নেশা চেপে উঠেছে, সে তখন অন্য প্রাণীর পরিবর্তে মানুষ হত্যা করা শুরু করে। এভাবেই স্ট্যানলি একজন সিরিয়াল কিলারে রূপান্তরিত হয়েছে। কনস্টেবল মানিকে নিয়ে টেলিভিশনে প্রচারিত নিউজ দেখে স্ট্যানলি এবং ঘরে বসে বসে নতুন একটা প্ল্যান আঁটতে শুরু করে। এরপরে রাত্রে পাবলিক টেলিফোন বোর্ড থেকে একজন রিটায়ার্ড ফরেন্সিক সার্জনের কাছে ফোন করে এবং নিজেকে সেতু নামে মালায়ালাম ইন্ডাস্ট্রির একজন অ্যাসিস্ট্যান্ট সহকারী হিসেবে পরিচয় দেয়। স্ট্যানলি ডাক্তারকে বলে, স্যার আমি নতুন একটা সিনেমা নিয়ে কাজ করছি, এই কারণে আপনার কাছ থেকে কিছু সাহায্য লাগবে। ডাক্তার বলে, যদিও আমি সিনেমা দেখি না, তবুও বলুন আমি আপনার কি সাহায্য করতে পারি। স্ট্যানলি তখন প্রশ্ন করে, স্যার মুভির ক্লাইম্যাক্সের জন্য একটা নিখুঁত কিলিং সিন দেখাতে হবে, এজন্য আমাকে এমন একটা পদ্ধতি বলে দিন যেভাবে হত্যা করলে ফরেন্সিকেও সেটা ধরা পড়বে না। ডাক্তার তখন স্ট্যানলিকে কিছু তথ্য জানায়। এরপর স্ট্যানলি আবারও তার নতুন শিকারের সন্ধানে নেমে পড়ে এবং একটা মহিলাকে তার প্রেমের জালে ফাঁসায় ও রাত্রি যাপন করার জন্য লজে নিয়ে যায়। দুজনে একান্তে সময় কাটানোর পরে স্ট্যানলি ওকে বলে, চলো আমি তোমার ব্লাডের সুগার টেস্ট করি। মহিলাটিও খুশি হয়ে রাজি হয় এবং স্ট্যানলি তার ব্যাগ থেকে সুগার টেস্টের নিডল শরীরে প্রবেশ করায়। আসলে স্ট্যানলি ওই নিডলে সায়ানাইড মিশিয়ে রেখেছিল এবং সুগার টেস্টের উসিলায় মেয়েটির অজান্তেই তার শরীরে সায়ানাইড প্রবেশ করিয়ে দিয়েছে। এভাবে সুচে লাগানো সায়ানাইডটি খুব ধীরে ধীরে মেয়েটির শরীরে প্রবেশ করবে এবং দীর্ঘ সময় পরে তার মৃত্যু হবে। আর পোস্টমর্টেমও সায়ানাইডের বিষয়টি ধরা পড়বে না, স্বাভাবিক হার্ট অ্যাটাকে মৃত্যু হিসেবে দেখা যাবে। এবং আসলেও তাই ঘটে। মেয়েটি স্ট্যানলির সঙ্গে সময় অতিবাহিত করার পরে বাড়িতে ফিরে গিয়ে স্বামীর সঙ্গে ঘুমায় এবং সকালবেলা তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কিছুদিন পরে জয়কৃষ্ণ ওই মহিলার ব্যাপারে জানতে পারে, যে মহিলাটি কিছুদিন আগে ঘুমন্ত অবস্থায় মারা গিয়েছিল, তাও আবার হার্ট অ্যাটাকের কারণে। জয়কৃষ্ণ তখন ফরেন্সিক ডাক্তারের কাছে গিয়ে বিষয়টা খুলে বলে এবং জিজ্ঞাসা করে। ডাক্তার তখন বলে, যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে ফরেন্সিক টেস্টে আমরা কিছুই জানতে পারবো না। ডাক্তারের কাছে বিস্তারিত শুনে জয়কৃষ্ণ সরাসরি এসিবির কাছে চলে যায় আর বলে, স্যার কিলার এখন আবারও তার নতুন শিকারের সন্ধানে মাঠে নেমেছে এবং আরো নিখুঁতভাবে কাজ করছে, তাই আমাদেরকে আবারও অভিযানে নামতে হবে। এদিকে স্ট্যানলিকে দেখা যায় আরো একটা মহিলাকে তার প্রেমের জালে ফাঁসাচ্ছে। মেয়েটির সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ পত্রিকায় খেয়াল করে তার সর্বশেষ শিকার মহিলাটির মৃত্যুর ব্যাপারে পত্রিকায় নিউজ এসেছে এবং সেখানে আরো বলা হয়েছে জয়কৃষ্ণ আবারও কেসটি নিয়ে কাজ করছে। তখন ও মেয়েটিকে ছেড়ে দেয় এবং ভাবতে থাকে কিভাবে এই কেসটিকে আবারও ডাইভার্ট করানো যায়। জয়কৃষ্ণ আর থেমে থাকে না, আনন্দকে সঙ্গে নিয়ে এসে পুরনো কেসগুলো ঘাঁটতে শুরু করে এবং একটা কেস দেখে ওর সন্দেহ হয় এবং সরাসরি চলে আসে বিজুর কাছে, যার বাড়িতে কিছুদিন আগে ও এসেছিল। বিজু
বিজু তখন ওকে বলেছিল আমার মায়ের ফোন চুরি হয়ে গিয়েছে আর আমার বাড়ি থেকে কেউ নিখোঁজ হয়নি। এবারও জয়কৃষ্ণ আবার ওকে প্রশ্ন করলে বিজু আগের কথাই বলতে থাকে। তবে জয়কৃষ্ণ ওকে এবার প্রেশার দিয়ে বলে তুমি আমাদের কাছে সত্যটা লুকাচ্ছ, বাঁচতে চাইলে সত্য বলো, নাহলে আমরা তোমাকে গ্রেপ্তার করব। বিজু তখন ভয়ে ভয়ে সত্যি কথা বলা শুরু করে। বিজুর বোনের নাম ছিল দিব্যা। কয়েক মাস আগে সে একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল, তবে কিছুদিন পরেই সে আবার বাড়িতে ফিরে আসে। এরপরে বিজু অন্য আর একটা ব্যক্তির সঙ্গে ওর বোনের বিয়ে করিয়ে দেয় এবং ও এখন সুখে শান্তিতে সেখানে সংসার করছে। তাই বোনের সুখী দাম্পত্য জীবনের জন্য কোনো ঝড় না আসে, এই কারণে বিজু তার বোনের পালিয়ে যাওয়ার বিষয়টা জয়কৃষ্ণের কাছে গোপন করেছিল। জয়কৃষ্ণ তখন বিজুর কাছ থেকে দিব্যার ঠিকানা নিয়ে ওর বাড়িতে চলে যায়। দিব্যার এখন একটা ফুটফুটে বাচ্চাও হয়েছে। জয়কৃষ্ণ বলে দিব্যা তোমার কোনো ভয়ের কারণ নেই, আমরা শুধু ওর সম্পর্কে দু একটা তথ্য নিতে এসেছি, তোমার সংসারের কোনো ক্ষতি হবে না। জয়কৃষ্ণের এই আশ্বাসে দিব্যা তার কাহিনী বলা শুরু করে। আমি রেগুলার যে বাসে যাতায়াত করতাম, লোকটি আমাকে সেখানে ফলো করত এবং এভাবে আস্তে আস্তে আমাদের মধ্যে সম্পর্ক হয়ে যায়। আমাদের দুজনের মধ্যে বয়সের গ্যাপ ছিল অনেক বেশি, এই কারণে সম্পর্কের বিষয়টা আমি পরিবারকে জানাইনি। জয়কৃষ্ণ প্রশ্ন করে তুমি তার হাত থেকে কিভাবে বেঁচে ফিরলে? দিব্যা উত্তর দেয় আমি ওয়াশরুমে ঢুকেছিলাম, বের হয়ে দেখি ও আমার ফোন ও পার্স নিয়ে পালিয়েছে। আমি তাকে অনেক খুঁজেছিলাম কিন্তু পাইনি। আমার ও তার দুইটা নাম্বারে আমি ফোন করি কিন্তু নাম্বার দুটাই বন্ধ ছিল। তখন আমি বুঝতে পারি ও আমার কাছ থেকে ফায়দা নিয়ে এখন আমাকে ছেড়ে দিয়েছে। জয়কৃষ্ণ প্রশ্ন করে তুমি যে ওয়াশরুমের কথা বললে এটার লোকেশন কোথায়, আর ওয়াশরুমে ঢোকার আগে তোমার হাতে কি ও কিছু দিয়েছিল, পিল বা ট্যাবলেট এ জাতীয় কিছু? দিব্যা প্রথমে অস্বীকার করে। জয়কৃষ্ণ তখন বলে দেখো দিব্যা, এই বিষয়ে আমরা তোমার চেয়ে বেশি জানি, ভয়ের কিছু নেই, এ তথ্য আমাদের মধ্যে থাকবে। দিব্যা তখন বলে ও বলেছিল আমার প্রেগন্যান্সির সম্ভাবনা আছে, তাই প্রেগন্যান্সি নষ্ট করার জন্য আমাকে একটা ট্যাবলেট দিয়েছিল। ও আমাকে বলেছিল এই মুহূর্তে বাচ্চা হলে তার দেখাশোনা করতে আমাদের অনেক কষ্ট হবে, তাই আপাতত বাচ্চা নেওয়ার দরকার নেই। কিন্তু ওয়াশরুমে ঢোকার পর আমার মনে হয়েছিল মায়ের রিটায়ারমেন্টের কিছু টাকা আমার হাতে আছে, যেটা দিয়ে আমি দিব্যি স্বাচ্ছন্দ্যে সংসার পরিচালনা করতে পারবো, তাই পিলটি না খেয়ে বেরিয়ে এসেছিলাম। এসে দেখি সে পালিয়েছে। জয়কৃষ্ণ তখন ইন্সপেক্টর মনির ছবি দেখিয়ে বলে এটাই কি সেই লোক? ছবিটি দেখে দিব্যা উত্তর দেয় না স্যার, এটা ওই ব্যক্তি না। এই কথা শুনে তো জয়কৃষ্ণ একেবারে আকাশ থেকে পড়ে। বলে তুমি কি 100% শিওর? দিব্যা উত্তর দেয় অবশ্যই স্যার, আমি 100% শিওর ওই ব্যক্তি আর এই ব্যক্তি এক না। এবার তো জয়কৃষ্ণের মাথা ঘোরা শুরু করে, তাহলে কি আমরা এতদিন ভুল ব্যক্তির পিছনে দৌড়িয়েছি? তখন ও দিব্যাকে বলে তাহলে এবার তোমার হেল্প লাগবে আমাদের, তোমাকে থানায় যেতে হবে এবং ওই ব্যক্তির একটা স্কেচ এঁকে দিতে হবে। দিব্যা তখন বলে স্যার আমাকে আপনারা মাফ করবেন, আমি আমার অতীত ভুলে যেতে চাই, আমি এখন একটা সংসার করছি, আমার সুন্দর একটা বাচ্চা আছে, অনুগ্রহ করে আপনারা আমার সুন্দর সংসারটা ধ্বংস করে দিবেন না। জয়কৃষ্ণ তখন বলে তোমার ভাগ্য ভালো, সেদিন তুমি ওয়াশরুমে সেই ট্যাবলেটটি খাওনি, এই কারণে জীবন নিয়ে ফিরে আসতে পেরেছো। ওই ট্যাবলেটের সঙ্গে সায়ানাইড মিশ্রিত ছিল। তোমার মতো আরো 20টা নারী ওর কথায় বিশ্বাস করে ওই ট্যাবলেট খেয়েছিল এবং মৃত্যুর কোলে ঢলে পড়েছিল, এবং সে এখনো নির্বিঘ্নে নতুন নতুন শিকার ধরে বেড়াচ্ছে। ঈশ্বর চাননি তাই তুমি আজকে বেঁচে আছো, নয়তো ওই 20 জন নারীর মতোই পরিণতি তোমারও হতো। আমাদের হাতে তুমি একমাত্র চাবি যে কিনা এই সিরিয়াল কিলারকে পাকড়াও করতে সহায়তা করতে পারো। এটা শুনে দিব্যা কিছুক্ষণ চিন্তা করে এবং ভাবে আচ্ছা স্যার, আমি চেষ্টা করব, দেখি আপনাদের জন্য কিছু করতে পারি কিনা। পরদিন থানায় জয়কৃষ্ণ ও আনন্দ এই বিষয়ে কথা বলছিল। ঠিক তখনই দিব্যা ফোন দেয় এবং বলে স্যার আপনারা যে গতকালকে আমার বাড়িতে এসেছিলেন, কেউ একজন এই তথ্যটা আমার স্বামীকে বলে দিয়েছে, এই কারণে আমার পরিবারে অনেক অশান্তি হচ্ছে। বিজুর পুরাতন কোনো কেসের বিষয়ে তথ্য নিতে এসেছিলেন আপনারা, এ কথা বলে অনেক কষ্টে আমার স্বামীকে শান্ত করেছি, তাই আপনাদের কাছে আমার অনুরোধ, অনুগ্রহ করে আপনারা আমার বাড়িতে আসবেন না, আমার সঙ্গে কোনো রকম কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন না। আমি আমার স্বামী সন্তান নিয়ে সুখে জীবনযাপন করতে চাই, আমি এই কেসের বিষয়ে আপনাদের কোনো সহায়তা করতে পারবো না, আমাকে মাফ করবেন। এ বলে দিব্যা ফোন কেটে দেয়। ব্যাকগ্রাউন্ডে দেখা যায় দিব্যার বাড়িতে হুমকি দিতে আসা ওই ব্যক্তি আর কেউ না, স্ট্যানলি নিজেই ছিল, এবং সে দিব্যাকে হুমকি দিয়ে যায় সে যদি পুলিশকে এই কেসের ব্যাপারে সহায়তা করে তাহলে দিব্যা ও তার সন্তান কেউই আর বেঁচে থাকবে না। দিব্যার সাথে কথা বলে জয়কৃষ্ণ একটু হতাশ হয়ে যায় এবং দিব্যার বলা তদন্তের জন্য ওই বাস স্ট্যান্ডে চলে যায় এবং বাস স্টপের কন্ডাক্টরকে দিব্যার ছবি দেখিয়ে বলে তুমি কি কখনো এই মেয়েটিকে দেখেছিলে? ছবিটি দেখে কিছুক্ষণ ভেবে কন্ডাক্টর বলে হ্যাঁ, এই মেয়েটিকে আমি অনেকবারই এখানে দেখেছি এবং ওর সঙ্গে একটা বয়স্ক লোকও ছিল। এরপরে জয়কৃষ্ণ একজন স্কেচ আর্টিস্টকে সঙ্গে নিয়ে ওই কন্ডাক্টরের বাড়িতে যায়। তখন স্ট্যানলি জয়কৃষ্ণকে ফোন করে ও কেসের আপডেট বিষয়ে জানতে চায়। জয়কৃষ্ণ তখন স্ট্যানলিকে সরল মনে কেসের সমস্ত বিষয় খুলে বলে। এটা শোনা মাত্রই স্ট্যানলি প্রচন্ড রেগে যায় এবং একটা বন্দুক নিয়ে ওই কন্ট্রাক্টরের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। উদ্দেশ্য ওখানে কোনো গন্ডগোল হলে সবাইকে একেবারে শেষ করে দেবে। এদিকে স্কেচ আর্টিস্ট কন্ট্রাক্টরের সাহায্য নিয়ে একজন ব্যক্তির স্কেচ
স্কেচ আঁকায়। স্ট্যানলিও কিছুক্ষণ পরে সেই বাড়িতে গিয়ে উপস্থিত হয়। তবে জয়কৃষ্ণের হাতে স্কেচটি দেখে একটু আশ্বস্ত হয়, কেননা স্কেচে ওর ছবি ছিল না, অন্য আরেকজন ব্যক্তির ছবি ছিল। এই সময় কন্ডাক্টর স্ট্যানলিকে দেখে বলে, স্যার আমি আপনাকে কোথাও যেন দেখেছি বলে মনে হচ্ছে। স্ট্যানলি তখন কথা ঘোরানোর জন্য বলে, হয়তোবা রাস্তায় যাতায়াতের সময় কখনো আমাকে তুমি দেখেছো। এত কিছুর পরেও স্ট্যানলি তার স্বভাব বদলায় না। সে নতুন নতুন শিকারের সন্ধানে ঘুরতেই থাকে। তাকে নতুন আরেকটি মেয়ের সঙ্গে ফিল্ডিং সেট করতে দেখা যায়। ও মেয়েটিকে বলে, আজ রাতে আমি একটা রুম বুক করেছি, চলো আমরা সেখানে রাত্রি যাপন করি। মেয়েটিও সরল মনে ওর কথায় রাজি হয়। মেয়েটি তখন ওর বাড়িতে এসে নিজের মেয়েদেরকে বলে, আজ রাতে আমার একটু ফিরতে দেরি হবে, তোমরা সকাল সকাল ঘুমিয়ে পড়ো। রাতে স্ট্যানলি মেয়েটিকে নিয়ে একটা লজে আসে। লজের মালিক রুম বুক দেওয়ার আগে স্ট্যানলির আইডি চায়। স্ট্যানলি তখন অবাক হয়ে প্রশ্ন করে, এতদিন তো রুম বুক দিতে কোনো আইডি লাগতো না, আজকে আইডি চাচ্ছেন কেন? লজ মালিক বলে, স্যার পুলিশ এসে ওয়ার্নিং দিয়ে গিয়েছে আইডি ছাড়া কোনো রুম বুক দেওয়া যাবে না, এই কারণে প্রয়োজন। স্ট্যানলি তখন নিজের আইডি দিয়ে রুম বুক করে। ওরা ঘরে গিয়ে একান্তে সময় কাটানো শুরু করতে যাবে, ঠিক তখনই দরজায় ধাক্কা দেয়। স্ট্যানলি বিরক্ত হয়ে দরজা খুলে দেখে লজ ওনার দাঁড়িয়ে আছে। স্ট্যানলিকে বলে, স্যার আমি ভালোভাবেই বুঝতে পেরেছি আপনি একজন পুলিশ। কিছু মাস আগে আমার মেয়েও নিখোঁজ হয়ে গিয়েছে, তাকে খোঁজার জন্য আপনি কি আমাকে একটু সাহায্য করবেন? এরপরে ওই ব্যক্তি স্ট্যানলিকে ওর মেয়ের ছবি দেখায়। ছবির মেয়েটি ছিল সিনেমায় দেখানো স্ট্যানলির প্রথম শিকার, যাকে ও লজে নিয়ে এসে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছিল। এ সময় কেউ একজন জয়কৃষ্ণকে ফোন দিয়ে বলে, স্কেচে আঁকানো ওই ছবির ব্যক্তিটিকে সে চিনে এবং ওই ব্যক্তির তথ্য শেয়ার করে। জয়কৃষ্ণ সঙ্গে সঙ্গে লোকটির ঠিকানার উদ্দেশ্যে রওনা হয় এবং গিয়ে পৌঁছে ওই লজে, যে লজে স্ট্যানলি রাত্রি যাপন করার জন্য এসেছে। স্ট্যানলি আবার লজ মালিকের সঙ্গে একটা বিষয়ে কথা বলার জন্য রুম থেকে রিসেপশনে নেমে আসে। ঠিক একই সময় জয়কৃষ্ণ লজের ভিতরে প্রবেশ করে এবং দুজনের মুখোমুখি সাক্ষাৎ হয়ে যায়। স্ট্যানলিকে দেখে জয়কৃষ্ণ অবাক হয়ে প্রশ্ন করে, স্যার আপনি এখানে কি করছেন? স্ট্যানলিও জয়কৃষ্ণকে দেখে থতমত খেয়ে যায়, তবে নিজেকে সামলে নিয়ে বলে, তেমন কিছু না, স্পেশাল ব্রাঞ্চের একটা কাজের জন্য এখানে এসেছি। জয়কৃষ্ণ এবার স্ট্যানলির হাতে একটা কাগজ দিয়ে বলে, আপনার কাছে তো ওই কিলারের স্কেচ নেই, তাই এই ছবিটি রাখুন, যদি কখনো আপনার সামনে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে আমাদেরকে ইনফরমেশন দেবেন। স্ট্যানলি ওর হাত থেকে কাগজটি নিয়ে উপরে যায় এবং কাগজের ভাঁজ খুলেই তো একেবারে শকড হয়ে যায়, কেননা কাগজে আঁকা স্কেচটি আর কারো ছিল না, স্ট্যানলির নিজেরই ছিল। কাহিনী একটু ফ্ল্যাশব্যাকে চলে যায়। আসলে সেদিন ওই কন্ট্রাক্টর স্কেচ আর্টিস্টকে দিয়ে স্ট্যানলির স্কেচই আঁকিয়েছিল। ঠিক তখনই স্ট্যানলি সেই বাড়িতে প্রবেশ করে। জয়কৃষ্ণ ওকে এভাবে গ্রেপ্তার করতে চায়নি। জয়কৃষ্ণ কনফার্ম ছিল যে স্ট্যানলি আবারও নতুন কোনো শিকারের জন্য মাঠে নামবে এবং ওকে হাতে নাতে গ্রেপ্তার করবে। এই কারণে সেদিন স্ট্যানলিকে অন্য একটা ব্যক্তির স্কেচ দেখিয়েছিল, যাতে স্ট্যানলি ওদেরকে সন্দেহ না করে এবং একসময় হাতে নাতে পুলিশের হাতে ধরা দেয়। জয়কৃষ্ণ স্ট্যানলির ওই স্কেচ নিয়ে দিব্যার কাছেও গিয়েছিল এবং বলেছিল, তোমাকে কিচ্ছু বলতে হবে না, শুধু বলো স্কেচের এই ব্যক্তিটি সেই ব্যক্তি কিনা। দিব্যা তখন জানায়, হ্যাঁ এটাই সেই ব্যক্তি। এরপরে জয়কৃষ্ণ ও আনন্দ খুঁজতে খুঁজতে স্ট্যানলির সেই গোপন কক্ষে চলে যায় এবং সেখানে থাকা ডায়েরি, ছবি ও ডায়েরিতে আঁকানো স্কেচগুলো দেখে কনফার্ম হয়ে যায় যে স্ট্যানলি হচ্ছে সেই সিরিয়াল কিলার যাকে ওরা এতদিন ধরে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। নিজের স্কেচ দেখা মাত্রই স্ট্যানলি ছুটতে ছুটতে নিচে নেমে আসে। জয়কৃষ্ণ তখন স্ট্যানলির অপেক্ষাতে বসেছিল। স্ট্যানলি ওর উপর পিছন থেকে আক্রমণ করে, তবে জয়কৃষ্ণ ওকে ঠেকায়। এরপরে দুজনের মধ্যে অনেকক্ষণ মারামারি ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে স্ট্যানলি জয়কৃষ্ণকে কাবু করে ফেলে এবং ওকে প্রায় মেরেই ফেলেছিল। ঠিক তখনই লজনার পিছন থেকে এসে স্ট্যানলির মাথায় একটা আঘাত করে। আসলে এই লজনারও সাধারণ কোনো মানুষ ছিল না, ও ছিল একজন পুলিশ কর্মকর্তা, আর ওর মেয়েকেও স্ট্যানলি মেরে ফেলেছিল। এরপরে জয়কৃষ্ণ ও তার পুলিশ টিম স্ট্যানলিকে সেখানেই মেরে খতম করে ফেলে এবং একটা জায়গায় নিয়ে গিয়ে লাশটি পুঁতে ফেলে, কেননা জয়কৃষ্ণের হাতে স্ট্যানলির বিরুদ্ধে একটাও শক্ত কোনো প্রমাণ ছিল না। তাই ওকে গ্রেপ্তার করলেও আইনের ফাঁকফোকর দিয়ে আরামেসে বেরিয়ে আসতো। তাই জয়কৃষ্ণ সিদ্ধান্ত নেয় একে খতম করে ফেলাটাই হবে একদম আসল বিচার, আর এর মাধ্যমে তার শিকার হওয়া 20 জন নারীর আত্মা শান্তি পাবে। আসলে কখনো কখনো অবিচারের বিচার অবিচার দিয়েই করতে হয়। স্বাভাবিক আইনের আশ্রয় নিলে অপরাধী তার সঠিক সাজাটা পায় না। আর এভাবেই শেষ হয় মেগাস্টার মামুথি অভিনীত কালাম কাভাল সিনেমা। তো গাইজ, কেমন লাগলো সিনেমার এক্সপ্লেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন নতুন সব সিনেমার গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত সকালে ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।